ক্ষণিকতাবাদ, প্রাচীন বৌদ্ধ মত এবং নব্য বৌদ্ধ মত এবং ক্ষণিকতাবাদ কি সেই নিয়ে আজকের আমি ডিসকাস করব। যেসব বস্তু আমরা জানি সচরাচর তাদের অনেকেই এক ও স্থির বলে মনে করি। প্রাচীন বৌদ্ধ দার্শনিকগণ মনে করেন আমাদের এই জ্ঞান ও ব্যবহার অবিদ্যাপ্রসূত। আসলে এক ও স্থির রূপে প্রতিভাত বস্তু অসংখ্য সদৃশ ক্ষণিক বস্তুরই প্রবাহ। এই প্রবাহই বৌদ্ধ পরিভাষায় সন্তান এবং এর অন্তর্গত প্রতিটি ক্ষণ বা বস্তু হল সন্ততি। প্রাচীন বৌদ্ধগণ বলেন বুদ্ধের উপদেশ থেকে বোঝা যায় তিনি প্রত্যেক সৎ বস্তুকে ক্ষণিক বা অনিত্য বলে তিনি মনে করতেন। অর্থাৎ যা উৎপাদন হবে তা কিন্তু ক্ষণিক এবং যা কিছু হবে সেটা কিন্তু হবে অনিত্য, তিনি সেগুলো মনে করতেন। একটা বস্তু যে ক্ষণে জন্মায় তার পরক্ষণেই বিনষ্ট হয় এবং বিনাশের সঙ্গে সঙ্গে বিনাশ ক্ষণেই অন্য একটা সদৃশ্য বস্তু জন্মায়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অবিদ্যার দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি না এবং যখনই সব কিছু, যেহেতু কোনো কিছু যখন যেটা হবে সৎ এবং যখন যেটা উৎপন্ন হবে তখন সেটা হবে কিন্তু তার পরেক্ষণেই দেখা যাবে যে তার সদৃশ্য একটা বস্তু উৎপন্ন হয়েছে এবং যেটা উৎপন্ন হবে সেটা হবে ক্ষণিক এবং তার সদৃশ্য আরও একটা বস্তু উৎপন্ন হবে। আমরা অবিদ্যাপ্রসূত জীবনে ব্যবহারের সুবিধার জন্য কালের নিরবধি প্রবাহকে নানা ভাগে ভাগ করি, তবে এই সব ভাগ প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন এবং ব্যবহার চলে। প্রাচীন বৌদ্ধবাদীগণ বলেন যুক্তি ও বিচারে বোঝা যায় এই প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন ও ব্যবহার চলে। নব্যবৌদ্ধ দার্শনিকগণ সমকালীন দর্শনের ভাষা ও যুক্তি আশ্রয় করে সিদ্ধান্ত স্থাপন করেছেন। নব্যবৌদ্ধ বলেন যা সৎ তা অর্থক্রিয়াকারী, তাই তা ক্ষণিক। অর্থাৎ যেটা সৎ হবে সেটা হবে অর্থক্রিয়াকারী এবং সেটা হবে ক্ষণিক। যা অর্থক্রিয়াকারী তা কার্য উৎপাদন করে, আর সৎ বস্তু থেকেই কার্য জন্মাতে পারে। অসতের পক্ষে কার্য জন্মানো বা কার্য করার তার কোনো ক্ষমতা নেই। এসবই সকলের অনুভবে প্রমাণিত বলে তারা মনে করছে। আকাশ কুসুমের মতো কোনো অসৎ পদার্থ থেকে কোনো প্রয়োজন সাধন করতে পারে না। সুতরাং যেটা দেখা যাচ্ছে এবং যেটা হবে সৎ এবং ক্ষণিক, সেখান থেকে কার্য থেকে সবসময় একটা কোনো বস্তু থেকে সেখান থেকে কোনো কিছু জন্মাচ্ছে, অর্থাৎ সৎ বস্তু থেকেই কার্য জন্মাতে পারে। ঘটপটের মতো সৎ বস্তুই কোনো না কোনো তারা প্রয়োজন সাধন করতে পারছে। প্রয়োজন সাধন করাই হলো কার্য উৎপাদন করা। অর্থাৎ এখানে প্রয়োজন সাধন করাটাকেই বলা হচ্ছে কার্য উৎপাদন করা। নানা বস্তুর প্রয়োজন নানা রকম হতে পারে। ঘটের প্রয়োজন জল আনা, বীজের প্রয়োজন অঙ্কুর জন্মানো। বীজে অঙ্কুর জন্মানোর ক্ষমতা থাকে, তাই তা অঙ্কুরের উৎপাদক হয়ে থাকে। নব্যবৌদ্ধ দার্শনিকগণ বলেন বীজ স্থির দ্রব্য বলে অঙ্কুর নামক কার্যের জনক হতে পারে। আর বীজ যদি স্থির দ্রব্য হলে, অর্থাৎ বীজ যদি স্থির হয় তাহলে অঙ্কুর নামক কার্যের জনক হতে পারতো না। বীজ থেকে যদি কোনো কিছু যদি না উৎপাদন করার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু সে কখনো কার্যের জনক হতে পারতো না। সুতরাং কার্যের জনক হতে গেলে তার কিন্তু একটা উৎপাদন ক্ষমতা থাকতে হবে। উৎপাদন ক্ষমতা না থাকলে সে কখনো কার্যের জনক হতে পারবে না। বীজের অর্থক্রিয়াকারিতা বা কার্যজনকতা থেকে প্রমাণিত হয় বীজ স্বরূপত ক্ষণিক। যদি বলা হয় স্থির বীজই অঙ্কুরের উৎপাদন করে, তাহলে ঘরের বীজ যে মাঠের বীজের মতো অঙ্কুর নামক কার্য জন্মাতে সক্ষম তা বলা উচিত। কারণ বীজ স্থির হলে যা ঘরের বীজ তাই মাঠের বীজ, দুয়ের মধ্যে কোনো প্রভেদ থাকতে পারে না। নব্যবৌদ্ধগণ বলছেন বাস্তব ঘটনা স্থির দ্রব্যবাদীর বক্তব্য সমর্থন করে না। বস্তুত মাঠের বীজই অঙ্কুরের জনক হয়, ঘরের বীজ তা হয় না। জল হাওয়াযুক্ত তৈরি মাটিতে ছড়ানো বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হয়। স্থির দ্রব্যবাদী বলতে পারেন
কার্য উৎপাদন করার জন্য বীজের কয়েকটা সহকারী কারণ দরকার হচ্ছে। মাটি, জল, হাওয়া ইত্যাদি এই সহকারী কারণ। এগুলো সহকারী কারণগুলো হাজির হলেই বীজ অঙ্কুর নামক কার্য উৎপাদন করবে। অর্থাৎ অঙ্কুর বীজ থেকেই, এই যে সহকারী কারণগুলো থাকলেই তবে বীজ থেকে অঙ্কুর উৎপাদন হবে। ঘরের বীজের ক্ষেত্রে সহকারী কারণগুলো থাকে না, তাই তা অঙ্কুর উৎপাদন করে না। উত্তরে আবার নব্যবৌদ্ধবাদীগণ বলছেন সহকারী কারণ থাকার ফলে বীজ অঙ্কুর জননে সমর্থ হলে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে যে স্বাভাবিক নয় তা মানতে হয়। যদি কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক হতো তাহলে সেই বীজ কোনো সহকারী কারণের অপেক্ষা না করেই অঙ্কুর জন্মাতে পারত। বস্তুত তা হয় না বলেই মানতে হয় যে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক নয়। এরপর নব্যবৌদ্ধবাদীগণ বলছেন কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক না হলে কোনো সহকারী কারণের সাহায্য নিয়েও তা অঙ্কুর জন্মাতে পারত না। যেমন পাথরের স্বভাবে অঙ্কুর উৎপাদন করার শক্তি থাকে না, তাই মাটি, জল, হাওয়া প্রভৃতি সহকারী কারণ থাকলেও পাথর থেকে বীজ জন্মাতে পারে না। এসব যুক্তি ও তথ্যের সাহায্যে নব্যবৌদ্ধ সিদ্ধান্ত করেন স্থির দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব নয়। স্থির দ্রব্য অর্থক্রিয়াকারী হতে পারে না, যা ক্ষণিক তাই অর্থক্রিয়াকারী। ক্ষণিক দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব, যা অর্থক্রিয়াকারী তাই সৎ। সুতরাং যা সৎ তাই ক্ষণিক। সুতরাং বোঝা যাচ্ছে যে যেহেতু পাথরের দ্বারা কখনোই কোনো কিছু উৎপাদন করা যায় না। এখানে তুমি যতই যাই কিছু করো না করো, কিন্তু বীজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ক্ষণিক, সে সহকারী কারণগুলোর সাহায্যে সে কিন্তু তার বীজ উৎপাদন করছে, তার যে গাছটা অঙ্কুর উৎপাদন করছে। সুতরাং তার ভেতরে সেই ক্ষমতাটা রয়েছে, কিন্তু পাথরের ভেতরে সেই ক্ষমতাটা নেই। সুতরাং ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা থাকলেই তবে তাকে সহকারী কারণ দিয়ে তবেই তার ক্ষেত্রে কার্য উৎপাদন করবে। আর কার্য উৎপাদন করলে সেটা হচ্ছে ক্ষণিক হয়ে যাবে, যেটা হবে আবার ফের ধ্বংস হবে, হবে আবার ধ্বংস হবে। কিন্তু পাথরের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়। নব্যবৌদ্ধবাদীগণ আরও বলছেন যদি তর্কের খাতিরে মেনে নেওয়া হয় সহকারী কারণ থাকার ফলে কারণ কার্য জন্মাতে পারে, তাহলে প্রশ্ন ওঠে সহকারী কারণগুলোর কাজ কি? তারা কি প্রধান কারণে, এখানে যেটা বীজ, কোনো শক্তি উৎপাদন করে যার সাহায্যে তা কার্য জন্মায়? যদি তা হয় তাহলে প্রধান কারণ নয়, সহকারী কারণকেই কার্যজনক বলা উচিত। কারণ সহকারী কারণ প্রধান কারণ কোনো শক্তি উৎপাদন করে না, এবং প্রধান কারণটি যদি স্বাভাবিক ক্ষমতাতেই কার্য উৎপাদন করে তাহলে মানতে হয় যে কার্য উৎপাদনে সহকারী কারণের কোনো ভূমিকা নেই। ফলে সহকারী কারণ নামটাই অনর্থক হয়ে পড়ছে। কারণ যারা কার্য জননে প্রধান কারণকে সাহায্য করে তাদেরই সহকারী কারণ বলা হয়। স্থির দ্রব্যবাদীগণ বলছেন প্রত্যেক কারণই নিজের কার্য উৎপাদনে সমর্থ, কারণতাই সামর্থ্য বা শক্তি। তবে কারণের স্বভাব এমনই যে সহকারী কারণের সঙ্গে মিলিত হবেই এবং তবে কার্য উৎপাদন করবে। এ সত্ত্বেও প্রধান কারণের কার্যজনন শক্তি এবং সে ব্যাপারে সহকারিত্বের হানি হয় না। নব্যবৌদ্ধগণ মনে করছেন সহকারী কারণ স্বীকার করা সমস্যার সৃষ্টি হয়। কোনো কার্যের বিভিন্ন কারণের মধ্যে কোনটি প্রধান, কোনটি বা সহকারী তার নির্ণয় করা সম্ভব নয়। স্থির দ্রব্যবাদীগণ বলতে পারেন যে কারণ কার্য উৎপাদনে প্রধান কারণকে সাহায্য করে তাই সহকারী কারণ। উত্তরে নব্যবৌদ্ধবাদীগণ বলছেন সেক্ষেত্রে প্রশ্ন ওঠে সহকারী কারণের সহায়তার স্বরূপ কী? সহকারী কারণ দ্বারা প্রধান কারণের কার্যজনন শক্তিটি জন্মানোকে সহকারী কারণের সহায়তা বলা চলে না, কারণ প্রধান কারণের স্বভাবে কার্যজনন শক্তি না থাকলে সহকারী কারণের পক্ষে প্রধান কারণের সেই শক্তি জন্মানো সম্ভব নয়। যে কারণের স্বভাবে কার্যজনন শক্তি থাকে না তা অন্য কারণে সাহায্য নিয়েও কার্য উৎপাদন করতে পারে না। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে যে যেটা উৎপাদন হচ্ছে তারপরে যেটা সৎ হচ্ছে সেটা উৎপাদন হচ্ছে, এবং কোনো একটা কার্য যখন উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সৎ এবং ক্ষণিক। একটা জিনিস
শেষ হয়ে যাচ্ছে, আবার আরও একটা জিনিস উৎপন্ন হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।